ফার্স্ট সেমের ছাত্রছাত্রীদের সাথে আজকে আমি ঋগ বৈদিক যুগের রাজনৈতিক জীবনের শেষ পর্ব নিয়ে আলোচনা করব। এখানে আমি কতগুলো উপাদানকে দেখানোর চেষ্টা করব, যেই উপাদানগুলোর ওপর তোমাদের শর্ট টাইপ, ব্রড টাইপ কোশ্চেন বা বড় এবং ছোট দু ধরনের প্রশ্নই তোমরা এর মধ্যে থেকে পাবে। আমি প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করছি। সবাই আশা করি খুব ভালো আছো। মুখোমুখি সাক্ষাৎ আমাদের এখনো হয়নি, কিন্তু এই ডিজিটাল ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের সাথে আমাদের যে এই পারস্পরিক আলাপ সেটা কিন্তু জারি আছে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। অল্প অল্প করে নিজেদের সময় মতো ক্লাসগুলো করছো এবং বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা হলো ঋগ বৈদিক যুগের রাজকর্মচারী, ঋগ বৈদিক যুগের সামরিক সংগঠন, ঋগ বৈদিক যুগের কর ব্যবস্থা এবং ঋগ বৈদিক যুগের বিচার ব্যবস্থা নিয়ে আমরা আলোচনায় অগ্রসর হচ্ছি। প্রথমেই দেখো, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা হলো ঋগ বৈদিক যুগের রাজকর্মচারী। রাজকর্মচারীর মধ্যে আমরা কয়েকটি নাম পাচ্ছি, যেমন পুরোহিত, সেনানী, ব্রজপতি, গ্রামণী, গুপ্তচর, দূত। এছাড়াও এমন বহু রাজকর্মচারীর উল্লেখ আমরা ঋগ বৈদিক যুগের সাহিত্যগুলোতে পেয়ে থাকি, যারা সেই সময় রাজার বা রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সাহায্য করতেন। আচ্ছা, আমরা ক্রমানুযায়ী আলোচনা করছি বিষয়টি। প্রথম যে বিষয়টা আমরা দেখেছিলাম যে রাজশক্তি। ঋগ বৈদিক যুগের রাজা ছিলেন সর্বশক্তিমান। প্রথম দিকে সভা, সমিতি, তারও আগে বিদত নামক গণপ্রতিনিধিত্বমূলক সংগঠনগুলো রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতেন। অর্থাৎ রাজা যে সিদ্ধান্ত নিতেন সেই সিদ্ধান্তের ওপরও কিন্তু বিবেচনা করার বা কথা বলার একটা জায়গা থাকতো এই সংগঠনগুলির। বর্তমান ক্ষেত্রে সেটা হচ্ছে না। রাজা হয়ে যাচ্ছে সর্বময় কর্তৃত্বের অধিকারী এবং রাজা তার মতো করে রাজ্যকে পরিচালনা করছে। প্রথমেই আমরা রাজকর্মচারীদের মধ্যে পাচ্ছি পুরোহিত শ্রেণীর কথা। পুরোহিত বলতে আমরা সকলেই জানি, বা পুরোহিত নামটা শুনেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন একজন ব্যক্তিবর্গ যারা পূজা বা ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক সেভাবেই ঋগ বৈদিক যুগেও সমাজ, ধর্ম, রাষ্ট্রীয় ক্ষেত্রে পুরোহিতদের ভূমিকা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। রাজশক্তি নিয়ন্ত্রণেও পুরোহিতরা যেমন সাহায্য করত, তেমনি যাগ যজ্ঞ, ধর্মীয় বিষয়ে পুরোহিতরা ছিলেন সর্বেসর্বা। আবার যেহেতু তারা বিভিন্ন শাস্ত্র নিয়ে পড়াশুনো করতেন, অর্থাৎ শাস্ত্রজ্ঞ ছিলেন, সে কারণে কূটনৈতিক যে সমস্ত পরামর্শ, সেই কূটনৈতিক মন্ত্রণা বা পরামর্শ প্রদান করতেন কিন্তু পুরোহিতেরা। এর পরবর্তী দেখো যে সেকশনের কথা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সেনানী। পুরোহিতের পরেই স্থান ছিল সেনানীদের। সেনানী বলতে ঋগ বৈদিক যুগে প্রধান সেনাপতির কথা বলা হয়েছে। প্রধান সেনাপতির কাজ বা সেনানীর কাজ ছিল যুদ্ধক্ষেত্রে রাজাকে সাহায্য করা।
এবং যখন যুদ্ধ থাকতো না বা যুদ্ধের প্রয়োজন হতো না, সেই সময় সেনানীরা অসামরিক কাজকর্মে লিপ্ত থাকতেন। অর্থাৎ যখন যুদ্ধ হচ্ছে, মানে এক অঞ্চলের রাজার সাথে অন্য অঞ্চলের রাজার যুদ্ধ হচ্ছে, এই যে যুদ্ধর ফলে সেনানীদের প্রয়োজন হতো বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিকে সরবরাহ করা, অর্থাৎ সেনা সরবরাহ করা। কিন্তু যখন একটা অঞ্চলের সাথে অপর অঞ্চলের যুদ্ধ হতো না, অর্থাৎ যুদ্ধের পরিবেশ যখন থাকতো না, তখন তারা অসামরিক কাজকর্ম অর্থাৎ গৃহ শান্তি বা সেই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন তা তারা গ্রহণ করতেন। এরপরে আমরা যেই সেকশনটার নাম পাচ্ছি তা হলো ব্রজপতি। দেখো, প্রথমে আমরা পেলাম পুরোহিত, তারপরে সেনানী এবং তার পরবর্তীতে আমরা পেলাম ব্রজপতি। ব্রজপতি এই কর্মচারীরা ছিলেন রাজার গোচারণ ভূমির রক্ষক বা রাজার গোচারণ ভূমি দেখাশোনা তারা করতেন। আমরা ব্রজ কথাটা ভীষণভাবে জানি বা ব্রজের রাখালও বলে থাকি কৃষ্ণকে ইন্ডিকেট করে। তার মানে দেখো, ব্রজ রাখাল এবং রাখাল কৃষ্ণর যদি আমরা পেশা দেখি, সেখানেও কিন্তু আমরা দেখব গোচারণ, গো প্রতিপালন, দুগ্ধজাত দ্রব্যের বিক্রয়করণ। তাহলে এই যে ব্রজকুল অর্থাৎ যারা গোচারণ ভূমি দেখাশোনা করছে, তো আমরা এইভাবেও বিষয়টিকে কিন্তু মনে রাখতে পারি। তো ব্রজপতির ভূমিকা ছিল গোচারণ ভূমি দেখাশোনা করা বা গো প্রতিপালন করা এবং অন্যান্য জায়গায় গো প্রতিপালন সুস্থভাবে বা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করা। এর পরবর্তী যে সেকশনটার কথা আমরা জানতে পাচ্ছি তা হচ্ছে গ্রামণী। গ্রামণী অর্থাৎ হচ্ছে গ্রামের যিনি প্রধান শাসনকর্তা তিনি হলেন গ্রামণী। যেহেতু আমরা জানি ঋগ্বৈদিক যুগের সমস্ত অর্থনৈতিক জীবন বা ঋগ্বৈদিক যুগের জীবন জুড়েই রয়েছে গ্রাম জীবন, নাগরিক জীবনের উপস্থিতি কিন্তু ঋগ্বৈদিক যুগে আমরা লক্ষ্য করতে পারি না। যেহেতু নাগরিক জীবনের উপস্থিতি আমরা ঋগ্বৈদিক যুগে লক্ষ্য করি না, সেই কারণে আমরা বলতে পারি যে এই গ্রামীণ জীবনকে রক্ষণাবেক্ষণের জন্য বা গ্রামীণ জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যাদের অবদান ছিল ঋগ্বৈদিক যুগে অনস্বীকার্য, তারা হলেন গ্রামণী। এর পরবর্তী যে বিভাগ তারা হলেন গুপ্তচর। গুপ্তচরকে কিন্তু অনেক সময় বলা হতো স্পশ। এই গুপ্তচরদের কাজ, আমরা গুপ্তচরদের কাজ নিয়ে অবহিত নই এমনটা আমরা বলতে পারি না, তার কারণ গুপ্তচর এই বিষয়টাই আমাদের কাছে খুব ইন্টারেস্টিং। অর্থাৎ যে একজনের খবর আরেকজনের কাছে পৌঁছে দেয় বা একটা রাজ্যের খবর আরেকটা রাজ্যে পৌঁছে দেয়। যেহেতু সেই যুগে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলকে দখল করার একটা প্রতিযোগিতা ছিল, ক্রমশ কৃষিক্ষেত্রকে বিস্তার করার একটা প্রবণতা ছিল, সে কারণে একটি অঞ্চলে কি হচ্ছে অপর অঞ্চলের রাজার সেটা জানার কিন্তু কৌতূহল নয়, প্রয়োজনীয়তা ছিল, যেই কারণে প্রয়োজন হতো গুপ্তচর। এখনো আমাদের একটা দেশের খবর বা একটা দেশের যে সমস্ত প্রতিরক্ষা বিভাগে গুরুত্বপূর্ণ যে সমস্ত নাশকতামূলক খবর হয় বা দেশকে রক্ষার যে খবর হয়, তার জন্য যেমন গুপ্তচরকে প্রয়োজন হয়, ঠিক সেভাবেই ঋগ্বৈদিক যুগের রাজকর্মচারীদের মধ্যে গুপ্তচররাও ছিল কিন্তু অন্যতম। পরবর্তী এবং শেষ যে আমরা সেকশনটা পাচ্ছি তা হলো দূত। দূত হিসেবে আমরা যাদেরকে জানি তারা হচ্ছে যে যারা কূটনৈতিক কাজে
সেই সময় রাজাকে সাহায্য করত, বা বাহক, সংবাদ বাহক, এক জায়গা থেকে অপর জায়গায় যারা সংবাদ পৌঁছে দিত। গুপ্তচর এবং দূতের মধ্যে কিন্তু এই যে দুটো শ্রেণী, এই দুটো শ্রেণীর মধ্যে কিন্তু সম্পর্কের সমীকরণ ছিল খুব মজবুত, কারণ গুপ্তচরের যে খবরগুলো সেগুলো দূতের মাধ্যমেই পরিবেশিত হতো, কারণ গুপ্তচররা বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অঞ্চলে তারা গা ঢাকা দিয়ে থাকতো, প্রকাশ্যে আসার সম্ভাবনা তাদের থাকতো না, সেই কারণে দূত এই খবরগুলিকে পরিবেশন করতেন। আচ্ছা, এরপর আমরা যেই সেকশনটার কথা পাবো তা হলো ঋগ্বৈদিক যুগের সামরিক সংগঠনের কথা। দেখো, ঋগ্বৈদিক যুগের সামরিক সংগঠনকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথমত পদাতিক, দ্বিতীয়ত হচ্ছে অশ্বারোহী বাহিনী, তৃতীয় হচ্ছে রথারোহী বাহিনী। ঋগ্বৈদিক যুগে কিন্তু আমরা হস্তি বাহিনীর কথা জানতে পারি না। এই সময় বা এই যুগে বলা যেতে পারে কোনো স্থায়ী বাহিনী বা স্থায়ী সেনাবাহিনী ছিল না, কারণ যেহেতু রাজ্যের পরিধি ছিল খুব সামান্য, ক্রমশ অঞ্চল দখল করার প্রবণতা বাড়তে থাকে, তাই কোনো বৃহৎ রাজনৈতিক সাম্রাজ্য বা বৃহৎ রাজনৈতিক কোনো একক গড়ে না ওঠার ফলে সৈন্যবাহিনী কিন্তু স্থায়ী ছিল না। বলতে পারা যায় এখানে যে যদি প্রয়োজন হতো সেই ক্ষেত্রে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন তো হতো, আমরা আগেই পড়েছি। সেই গোষ্ঠীবদ্ধ জীবনে গোষ্ঠীর সমস্ত পুরুষরাই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করত। এই ক্ষেত্রে কোনো রকম আমাদের এখন যেরকম স্পেসিফিক সৈন্যবাহিনী থাকে বা আগেও ছিল স্পেসিফিক সৈন্যবাহিনী, সেরকমভাবে স্পেসিফিক কোনো সৈন্যবাহিনী ছিল না। যেহেতু গোষ্ঠীবদ্ধ জীবন, তখনও মানে মেয়েদের সম্মান বা মহিলাদের সম্মান কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণতা অর্জন করত। পরবর্তী ঋগ্বৈদিক যুগে নারীদের সম্মান যেমন অনেক হীন পর্যায়ে পৌঁছে গেছিল, ঋগ্বৈদিক যুগে কিন্তু নারীদের সম্মান ছিল যথেষ্ট। তারা কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের সাথে বা পুরুষ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করত তাদের দেশ রক্ষার প্রয়োজনে। এবার দেশ বলতে আমরা হয়তো বুঝি যে যেই দেশে বাস করি, কিন্তু তখন কিন্তু দেশ কনসেপ্ট সেরকম ছিল না। তখন যেখানে যে যতটুকু অঞ্চলেই বা স্থানে যে বাস করত সেটাই হতো তার দেশ। যুদ্ধাস্ত্র হিসেবে আমরা দেখতে পাই তীর ধনুক, বল্লম, তরোয়াল, কুঠার, ঢাল, শিরস্ত্রাণ, বর্ম, অর্থাৎ যেগুলো প্রোটেকশন দেয় বা প্রোটেক্ট করে। যেমন হরপ্পা সভ্যতার যদি আমরা দেখি তাহলে দেখব হরপ্পা সভ্যতার পতনের একটা কারণ হিসাবে বহিরাগত জাতির আক্রমণ থাকে। সেখানে বহিরাগত জাতিকে আর্য অনেক ঐতিহাসিক মনে করেন। সেই আর্যদের হাতে ছিল লৌহাস্ত্র বা লোহার নির্মিত অস্ত্র, এবং হরপ্পার বাসীদের বা হরপ্পিয়ানদের কোনো রকম সেপসাইট অস্ত্র বা বর্ম জাতীয় বা শিরস্ত্রাণ জাতীয় কোনো রকম অস্ত্র ছিল না যা তাদের প্রোটেক্ট করতে পারে। তাই তাদেরকে হত্যা করা ছিল খুবই সহজ। এই জিনিসগুলো আমরা পড়ছি বা পড়েছি। তাই অস্ত্রতে কি কি ব্যবহার হতো বা অস্ত্র হিসেবে সেগুলো আমরা কিছুটা হলেও জানি। এই সময়কার অস্ত্রগুলি মূলত লৌহ দ্বারা নির্মিত ছিল। আগেই বললাম যে হরপ্পা সভ্যতার ক্ষেত্রে হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে আমরা যে জিনিসটা আমরা জানছি সেই কারণের মধ্যে কিন্তু অন্যতম ছিল এই লৌহ নির্মিত অস্ত্র ব্যবহার না। ঋগ্বৈদিক যুগে যেহেতু আগেই বললাম হস্তির ব্যবহার ছিল না বা হস্তি বাহিনীকে ব্যবহার করা হতো না, সেক্ষেত্রে অশ্বারোহী বাহিনীর উপর গুরুত্ব ছিল সব থেকে বেশি। অর্থাৎ তোমাদেরকে আমি আগেই বললাম যে অশ্বারোহীর ক্ষেত্রে অশ্বারোহী বাহিনী এমনকি এই রথারোহী বাহিনী, অর্থাৎ এই রথ এবং অশ্ব দুটোকেই
খুব সুচারুভাবে ব্যবহার করা হতো ঋগ্বৈদিক যুগে। রথের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভ্যারাইটি বা অনেক বৈচিত্র্য দেখতে পাই। তার মধ্যে পুরো চরিষ্ণু হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ টাইপ অফ রথ বা টাইপ অফ চ্যারেট। মানে এই পুরো চরিষ্ণুর যে গুরুত্ব তা হচ্ছে এটি এমন একটা রথ ছিল যেটা ছিল অনেকটা চলমান দুর্গের মতো, যেখান থেকে অর্থাৎ যে সারথি থাকতো তাকে কিন্তু দেখা যেত না। সারথি এবং যে রথ মানে সারথি ভেতর থেকেই বিভিন্ন রথ, মুষল, তীর প্রভৃতি ছুঁড়তে পারত লুকিয়ে, এবং ওপরে একজন যোদ্ধা থাকতেন যিনি যুদ্ধ করতে পারতেন, তাকেও প্রোটেক্ট করার বা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু পুরো চরিষ্ণুতে। এবং দুইয়ের অধিক ব্যক্তি পুরো চরিষ্ণু রথে অভিযান করতে পারতেন। এছাড়াও এই পুরো চরিষ্ণু ছাড়াও কিন্তু রথ মুষল বলে এক ধরনের রথ ছিল, যেখান থেকেও কিন্তু লুকিয়ে অস্ত্র নিক্ষেপ করা যেত। অর্থাৎ সেই সময় যুদ্ধকে ক্রমশ আরো ভয়ালো করে তোলার জন্য এবং অপর ব্যক্তিকে বা প্রতিপক্ষকে যাতে খুব সহজেই পরাজিত করা যায়, সেই জন্য কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিতে সক্ষম ছিল ঋগ্বৈদিক যুগের সামরিক সেনাবাহিনীরা। এর পরবর্তী সেকশন আমরা আলোচনা করব কর নিয়ে, অর্থাৎ ঋগ্বৈদিক যুগের কর নিয়ে। ঋগ্বৈদিক যুগে কোনো নিয়মিত কর ব্যবস্থা গড়ে ওঠেনি। রাজার আয়ের উৎস ছিল শুধুমাত্র বলি। তার কারণ দেখো, সেই যুগে যেহেতু একটা প্রাথমিক সংগঠন গড়ে উঠছে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে রাজ্য গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং রাজা গোষ্ঠীর প্রধান থেকে ধীরে ধীরে রাজায় পরিণত হচ্ছে, তাই তখনই কিন্তু নিয়মিত কর ব্যবস্থা গড়ে উঠছে না। পরবর্তী ঋগ্বৈদিক যুগে আমরা দেখব সুনিয়ন্ত্রিতভাবে কর ব্যবস্থা গড়ে উঠেছিল। ঋগ্বৈদিক যুগে কর বলতে শুধুমাত্র গ্রহণ করা হতো বলিকে। এই বলি মানে কোনো কিছু হত্যা করা বা বলি প্রদান করা নয়। এই বলির অর্থ ছিল দান, প্রণামী বা উপহার, যা রাজাকে প্রদান করতে হতো। তবে এই যে কর মানেই হচ্ছে স্বেচ্ছা বা অনিচ্ছা, যেটাই বলো না কেন, প্রদান করতে হতো। কিন্তু এই বলির ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক ছিল না, বলি সম্পূর্ণভাবে স্বেচ্ছায় পাঠানো হতো। এই যে প্রাথমিক পর্যায়ে যেহেতু, তাই স্বেচ্ছা ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হতো। তা দান, প্রণামী বা উপহারের নামান্তর ছিল মাত্র। কিন্তু এর পরবর্তী সময় যখন সংগঠন জোরালো হচ্ছে, আমরা এটা বর্তমান ক্ষেত্রেও দেখি, পূর্ববর্তী সময়েও আমরা দেখি, যখন প্রাথমিক পর্যায়ে কিছু থাকে তখন সেখানে অনেক ক্ষেত্রেই বিষয়টা খুব নমনীয় থাকে। যত ডে টু ডে ইনক্রিজ করে বা একটা সময়ের পর যখন ব্যবস্থাটা একটা শক্ত ভিতের ওপর দাঁড়ায়, সেখানে কিন্তু বিষয়টা হয়ে যায় নিয়মিত। তাহলে পরবর্তী ঋগ্বৈদিক যুগ থেকে এই কর ছিল নিয়মিত। সবশেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ঋগ্বৈদিক যুগের বিচার ব্যবস্থা সম্পর্কে। তো ঋগ্বৈদিক যুগের বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখি যে ঋগ্বৈদিক যুগে যারা বিচার কার্যে রাজাকে সাহায্য করতেন, তারা পুরোহিত শ্রেণী যেমন ছিল গুরুত্বপূর্ণ, তাদের সাথে অন্যান্য এই স্তরীভূত কর্মচারী বৃন্দও কিন্তু সাহায্য করত। এখানে বর্তমানে যে আমাদের বিচার ব্যবস্থার প্রধান স্তম্ভ হচ্ছে পুলিশ ব্যবস্থা। ঋগ্বৈদিক যুগেও কিন্তু এই পুলিশি ব্যবস্থা ছিল, যাদেরকে বলা হতো উগ্র। শুধুমাত্র নামের একটা পরিবর্তন ছিল, কাজের ক্ষেত্রে কিন্তু
বিষয়টা একই ছিল। পুলিশ বা উগ্রদের কাজ ছিল যারা অপরাধী তাদেরকে ধরে নিয়ে এসে রাজার সামনে পরিবেশন করা। পরবর্তী যে ছিলেন তিনি হলেন মধ্যমাসী। মধ্যমাসীদের যা কর্মকাণ্ড বা কাজ, তারা কি করতেন, তারা পারস্পরিক যে বিবাদ হতো সেই বিবাদগুলোর মধ্যে একটা সমঝোতা করতেন, অর্থাৎ উভয় পক্ষের মধ্যে একটা মধ্যস্থতা করতেন, তাই তাদের বলা হতো মধ্যমাসী। এর পরবর্তী হচ্ছে গ্রাম্যবাদীন। গ্রাম্যবাদীন কথার অর্থ হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা গ্রামে বিচার করতেন বা গ্রামে বাদানুবাদকে মেটানোর চেষ্টা করতেন তারাই হচ্ছে গ্রাম্যবাদীন। এই সময় যদি আমরা শাস্তি প্রদানের কথা বলি তাহলে শাস্তি প্রদানের মধ্যে অন্যতম ছিল শতদায়। তার কারণ এই সময় রক্তপাত জনিত যে অপরাধ হতো, অর্থাৎ কাউকে হত্যা করা বা কারোর কোনো চরম দৈহিক ক্ষতি সাধন করা, সেই ক্ষেত্রে 100টি গরু প্রদান করতে হতো, যাকে বলা হতো শতদায়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, তা হলো সেই সময় যেহেতু গোচারণ অর্থনীতি ছিল প্রধান, কারণ কৃষি অর্থনীতি এবং কৃষি অর্থনীতির সঙ্গে অঙ্গাঙ্গিনভাবে গোচারণ অর্থনীতি কিন্তু সেই সময় একটা বৃহত্তর রূপ লাভ করেছিল, কারণ গরু ছিল প্রধান। তো সে কারণে যে রূপ অপরাধ করবে তাকে সেই রূপ শাস্তি প্রদান করা হতো। আর শাস্তির রূপভেদের মধ্যে অবশ্যই সেখানে গরুকে কিন্তু দান হিসাবে বা গরুকে নিয়ে আর কি বিষয়টা সম্পন্ন হতো। যার যত অপরাধ তাকে তত গরু দিতে হবে, অর্থাৎ তার আর্থিক দিক থেকে তাকে একটা অসহায় পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হতো, কারণ সেই সময় বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দেখা হতো একজন ব্যক্তি নিরপেক্ষ হিসাবে, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা যেভাবে ক্ষতিগ্রস্ততার দিকে এগোতো তার সেই ক্ষতি কিন্তু অন্যান্যভাবে পূরণ করা সম্ভব হতো না। তাহলে আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা হলো, প্রথমে ঋগ বৈদিক যুগের রাজকর্মচারীদের নিয়ে, দ্বিতীয় আলোচনা করলাম ঋগ বৈদিক যুগের সামরিক সংগঠন, তৃতীয় আলোচনা করলাম আমরা ঋগ বৈদিক যুগের কর ব্যবস্থা, এবং চতুর্থ কম্পোনেন্ট আমরা আলোচনা করলাম ঋগ বৈদিক যুগের বিচার ব্যবস্থাকে নিয়ে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো, আনন্দে থেকো।